শেখ হাসিনার নিজস্ব আইনজীবী থাকতে পারতো, শেখ হাসিনা নিজেও থাকলে আরো ভালো হতো। তাহলে আরো আমরা পারস্পরিক যুক্তিতর্ক গুলো দেখতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হলো এই রায়টা শুধু ব্যক্তি শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের কি পরিণতি হলো তা না, একটা রাজনৈতিক দল, একটা প্রতিষ্ঠানের একটা পরিণতি পেয়ে গেল। এবং বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতিটা থেকে গেল। দেখেন, বাংলাদেশের গণতন্ত্র দুটি তিনটি রাজনৈতিক দলের উপর অনেকটা নির্ভরশীল। এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে আরো যদি পেছনে যান, বিএনপি, আওয়ামী লীগ। তো আওয়ামী লীগের সময় আমরা কি দেখলাম? বিএনপি নাই, জামাত নাই, বিরোধী দল নাই, এরকম একটা শাসন ব্যবস্থার মধ্যে আমরা ছিলাম। আমরা আশা করতেছিলাম যে নিশ্চয়ই এই দুঃস্বপ্নের কালো রাত্রির অবসান ঘটবে। একটা হয়তো সলিউশন হবে বিদেশি মধ্যস্থতায়, অথবা ভারত হয়তো রাষ্ট্রমুক্তি ইন্টারাপ্ট করবে এবং তারপরে দুইটা দলকে একত্রিত করবে এবং নির্বাচন হবে এবং সবাই টিকে থাকবে এবং গণতন্ত্রের যে মতপার্থক্য সংঘাত সেগুলি চলতে থাকবে, আবার আহ, মানে দুটি দলই বেঁচে থাকবে। কিন্তু আওয়ামী লীগকে মারতে যে, জামাতকে নিঃশেষ করতে যে, এখন অবস্থাটা হলো এই যে শেখ হাসিনা নিজেই শুধু তার মৃত্যুদণ্ড হলো না, আজকে একই সঙ্গে আওয়ামী লীগেরও জন্য মৃত্যুদণ্ড হয়ে গেল। কারণ আওয়ামী লীগ এখন শেখ হাসিনার হাতে এমন ভাবে আহ মুষ্টিবদ্ধ যে এই আওয়ামী লীগের দায় তিনি কাউকে দেবেন না। যদি দিত তাহলে গত এক বছরে একটা হয়তো ভিন্ন মাত্রা আমরা দেখতে পারতাম। অথচ মানে একটা নির্মম পরিহাস ইতিহাসের, যে যখন নাকি শেখ হাসিনা ছিল না, যখন শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলো, তখনও কিন্তু আওয়ামী লীগ উঠে দাঁড়িয়েছিল জোহরা তাজউদ্দিনের হাত ধরে, একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে দাঁড়িয়েছিল। তারপরে তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিল, লড়াই করেছিল। আর পাশাপাশি ছিল বিএনপির নেতৃত্বে রাজনৈতিক দল। সেই একটা মূল স্তম্ভ আজকে শেষ হয়ে গেল। কারণ আপনি যতই বলেন না কেন, আপনি বিচার নিয়ে প্রশ্ন তুলতে পারেন, বিচারের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলতে পারেন, কিন্তু ঘটনার তো এত সবার মানুষ পটে আছে, চোখের সামনে আছে, জল জল করছে। চোখ বন্ধ করলেই সবাই দেখতে পাচ্ছে জুলাই আগস্টের সেই ঘটনার প্রভাবগুলো। এটা 50 বছর আগের কোনো ঘটনা নিয়ে বিচার না, বা 20-25 বছর আগের না, এটা কে বলি। তো ফলে এটার ন্যায্যতা, এটার গ্রহণযোগ্যতা নিয়ে আপনি আইনগত দিক দিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু মানুষের মধ্যে কোনো দ্বিধা নেই যে এই বিচারটা সঠিক, আহ, বেঠিক হয়েছে, এটা কেমন কথা হলো। যেমন ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যতক্ষণ যুদ্ধাপরাধীদের বিচার হয়, তখন সেটা নিয়ে অনেকের এখনো প্রশ্ন আছে যে আসলে কি বিচার কি সঠিক হলো, এই সাক্ষী এটা সেটা। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু বিচারের প্রক্রিয়া, সাক্ষী, প্রমাণ এগুলি খুব দুর্বল ছিল। ফলে ওইটা নিয়ে আপনি অনেক প্রশ্ন করা যায় পুরো বিচার প্রক্রিয়াটাকে নিয়ে, কিন্তু এটা নিয়ে আপনি কি প্রশ্ন করবেন? চোখের সামনে আর একটা দুইটা মানুষ না, 1,500 মানুষ রাজধানীতে, সেই রাজধানীতেই ট্রাইব্যুনাল, সেখানে বিচার। তো ফলে ঘটনা সত্য, কিন্তু ওই আবার বললাম না, এর পেছনে আবার একটা বড় একটা ধাক্কা, যে আপনি বিচার করলেন শেখ হাসিনার, কিন্তু একই সঙ্গে তো আওয়ামী লীগেরও বিচার হয়ে গেল। আওয়ামী লীগ যদি তার মতন করে, যদি অপরাধীদের বাইরে আরেকটা আওয়ামী লীগের একটা যাত্রা থাকতো, তাহলে এই যে ধরেন আজকে নির্বাচন, গণতন্ত্র আবার একটা উত্তরণ ঘটবে, সেখানে কিন্তু একটা গণতান্ত্রিক দলকে পাওয়া যেত। এখন একটা গণতান্ত্রিক দল যার সঙ্গে জড়ায় আছে গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস, স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাস, সে কিন্তু আজকে একদম মাইনাস হয়ে গেল। এতে এটা শুধু শেখ হাসিনার ক্ষতি না, এটা আওয়ামী লীগের ক্ষতি না, আমি বলবো এটা গণতান্ত্রিক একটা রাষ্ট্র গঠনের বা গণতন্ত্র মনা মানুষের সবারই ক্ষতি এটা। এই একইভাবে দেখেন, যখন নাকি বিএনপি কোণঠাসা ছিল, বিএনপি যখন নির্বাচনে অংশ নিতে পারতো না, তখন যেমন গণতন্ত্রের জন্য একটা হাহাকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য হাহাকার ছিল, যে বিএনপি ছাড়া কিভাবে সংসদ হয়, বিএনপি ছাড়া কিভাবে গণতন্ত্র হয়। এখনো কিন্তু সেই একই অবস্থাটা। এবং এর পুরো দায়টা আসলে, বিচার তো শুধু মানুষ হত্যার জন্য না, গণতন্ত্র হত্যার জন্য। এবং আওয়ামী লীগকে যে একটা নিঃশেষ করে ফেললো, এই জন্য এটারও একটা আলাদা বিচার হওয়ার দরকার ছিল শেখ হাসিনার জন্য।
একমাত্র ব্যক্তি, সে নিজেকে শেষ করলো, তার দলকে পর্যন্ত শেষ করলো। অথচ মানে আপনার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কিন্তু এটা এরকম হওয়ার কথা না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানে আজকে আপনি আসবেন, কালকে আপনি নাই, আরেকজন এসে সেটা বলবে। কিন্তু এই যে একচেটিয়া, মানে আমি নাই তো সব শেষ, এই যে ব্যক্তি কেন্দ্রিক একটা অবস্থান, যার কারণে স্বৈরতন্ত্র সেই জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হলো। এই জায়গাটা পূরণ হবে কিভাবে আমি জানি না। কারণ দেখেন, এখন কিন্তু গণতন্ত্রের যে সংকট, আজকে কিন্তু রায়ের দিনই বোঝা গেল। একদিকে সুশৃঙ্খল ভাবে আপনার রায় চলতেছে, বিচার কার্যক্রম। আমি টেলিভিশন স্ক্রল, মানে পর্দাটা আমি দেখলাম কয়েকটা ভাগ। একটা ভাগে আমি ট্রাইব্যুনালের বিচার দেখছি, আরেকটা ভাগে দেখছি হাইকোর্টের সামনের একটা বক্স, সেখানে দেখলাম উৎসুক লোকজন আহ, অপেক্ষা করছে। আরেকটা দেখলাম যে টেলিভিশন স্ক্রলে, স্ক্রিনে টিএসসির সামনে সবাই দেখছে বিচার কার্যক্রমটা। ঠিক পাশাপাশি আরেকটা চতুর্থ যে এটা স্ক্রিনটা, সেই স্ক্রিনটা 32 নম্বরে, এখানে বিশাল বিশাল এক্সোভেটার বুলডোজার টাইপের, মানে একটা মনে হচ্ছে যেন বড় একটা প্রজেক্ট হচ্ছে এখানে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা। অথচ 32 নম্বরে তো কোনো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে না, এখানে বড় কোনো প্রজেক্ট হচ্ছে না, এখানে বড় কোনো খাল খনন, নদী খনন কোনো প্রকল্প নেই। কিন্তু সেই রকম যন্ত্রপাতি চলে আসলো। কারা নিয়ে আসলো, কি নিয়ে আসলো? এবং সেটা আপনার বেলা 12টা থেকে শুরু করে 4টা 5টা পর্যন্ত লম্বা সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধ, বিজেপি বিডিআর তারপরে এবং বিজিবি এবং পুলিশের সাথে যুদ্ধ চললো অনর্গল। এবং একটা যেন ফ্রি স্টাইল। কেন? কারা করলো? এই মুখগুলি কারা? এরা কি সেই যারা ওই শহীদ হয়েছিল, আহত হয়েছিল, তাদের লোকজন? না, এটা একটা নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠী, যারা মনে করছে যে ভবিষ্যতে রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য তারা এখনই একটা, মানে এমন একটা অবস্থান তৈরি করবে যাতে নিরঙ্কুশ হয় তাদের রাজনৈতিক আধিপত্য। সেটা হচ্ছে বিপজ্জনক। সেই, আমি যেমন আইনের শাসনও দেখলাম, আজকে বেআইনি শাসনেরও একটা সিমটম দেখলাম। এটাই হচ্ছে সংখ্যা। তার মানে আমরা এখনো কিন্তু, মানে শেখ হাসিনার পতন ঘটলো, আওয়ামী লীগ নিঃশেষ হলো, শেখ হাসিনার মনে করেন মৃত্যুদণ্ডই হলো, কিন্তু তার আউটকামটা, যে বহিঃপ্রকাশটা আমি দেখলাম, দুই অঞ্চলে দুই চিত্র। একদিকে হাইকোর্ট প্রাঙ্গণে এক চিত্র, আর 32 নম্বরের আর এক চিত্র। এটা আমার কাছে ভালো লাগলো না, বরং আমি কিন্তু শঙ্কিত হইলাম। বিচারের রায় পাইলাম, খুশি হইলাম, ভালো হইলো। বাংলাদেশের মানুষ যারা শহীদ হইলো, আহত হইলো, তারা কিন্তু খুশি হইলো। কিন্তু এই চিত্র সাথে তো এইটা মেলে না। কারণ আপনি একদিকে আইন করবেন, আইনের শাসন চলবে, আর একদিকে বেআইনি উচ্ছৃঙ্খল ঘটনা চলতে থাকবে। সেটা আবার মদত পাবে, পৃষ্ঠপোষকতা পাবে, তাদেরকে ধরা হবে না। এবং এটা কিভাবে এক্সোভেটার এত বিশাল বিশাল কারা আনলো, আজকে রাতেই কেন আহ, মানে তাৎক্ষণিক ভাবে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না, নিয়ন্ত্রণ করা হলো না? এর পেছনে কোন রাজনৈতিক শক্তি আছে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারলেন না। তাহলে তো আমার মনে তো, আমি তো ইয়ে হলাম না যে না, সামনে আমি একটা স্বৈর শাসক, একটা স্বৈর আহ, স্বৈর শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটা দলের মৃত্যু ঘটলো, কিন্তু গণতন্ত্রের সূর্য উদিত হলো, সেটা তো আমি দেখতে পাচ্ছি না। আমি তো সেই গণতন্ত্রের সূর্য তো দেখতে পাচ্ছি না। সেই সূর্যের সামনে তো আমি দেখতেছি মেঘে ঢাকা, সূর্য পেছনে, সামনে মেঘ। কেন এই মেঘ? কারা এর জন্য দায়ী? এটা, এটার উত্তর তো খুঁজে বের করতে হবে আমাকে। জি। এটা মানে আসলে খুঁজে বের করা দরকার, কারণ আমরা তো এই ধরনের সমাজ আসলে চাই না। আমরা আরেকটা প্রসঙ্গ একটু আলাপ করতে চাই। সেটা হলো যে এই যে রায় হলো, রায়ের পরপরই আমরা দেখলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা ভারতকে আহ্বান জানিয়েছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে, মানে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তিকে যারা ভারতে আছেন, তাদেরকে আমাদের এখানে হস্তান্তর করার জন্য। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বক্তব্যটা, সেটা আপনাকে একটু পড়ে শোনাই। তারা হুম। বলেছেন যে মানবতা বিরোধী অপরাধের দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তিদের, হুম। এই ব্যক্তিদের দ্বিতীয় কোনো দেশ আশ্রয় দিলে তা হবে অত্যন্ত অবন্ধুসুলভ আচরণ এবং হুম। ন্যায় বিচারের প্রতি অবজ্ঞার সামিল। আমরা ভারত সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন অনতিবিলম্বে দণ্ডপ্রাপ্ত এই দুই ব্যক্তিকে বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। আপনার কি মনে হয় এই কথা বলার পর ভারত হুম। সরকার সেটা করবে?
অথবা তাদের কি করা উচিত, আপনি কি আশা করেন? এটা যে করবে না, আমি আপনাকে বলি, আজকে হুম বাংলাদেশকে নিয়ে আনন্দবাজার পত্রিকাটা আপনি শুধু খেয়াল করেন, কতগুলো হুম স্টোরি। আমি প্রথমেই দেখেন এবং অ্যাঙ্গেল গুলো বুঝতে পারবেন। প্রথম শিরোনামটাই হলো এই: অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়, ফাঁসির সাজা নিয়ে হাসিনা, বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ। মানে মনে হয় যেন একটা বিশাল ঘটনা ঘটে গেছে বাংলাদেশে। হ্যাঁ, শিরোনামটা দেখেন, অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায়। এটা তো কারোর বক্তব্য হইতে পারে, এটা তো মানে তার তো শিরোনাম হইতে পারে না। তার মানে আনন্দবাজার ওন করে এটা। তারপর দেখেন, মামলা হুম রুজু রুজু থেকে রায়দান নিজেই, নিজের তৈরি ট্রাইব্যুনালে 397 দিন ধরে বিচার হলো হাসিনার। কারা কি সাক্ষ্য দিলেন, এটাও একটা নেগেটিভ ভাবে। পুলিশের গুলিতে উপড়ে এসেছিল চোখ, নারায়ণগঞ্জের সেই চালকের সাক্ষ্য নিয়ে আদালতে শুরু হয় হাসিনার বিচার। হাসিনার ফাঁসির সাজাই দিল বাংলাদেশের ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হতেই হাততালিতে ফেটে পড়লো ঢাকার আদালত কক্ষ। এই এবং 15,000 পুলিশ নামছে, ট্রাইব্যুনাল চত্বরে নামলো সেনা। মানে যত আমি দেখছি যে মানে সব। তারপরে আল্লাহ জীবন দিয়েছে, আল্লাহ নেবেন, পরোয়া করি না, রায়ের আগে অডিও বার্তা হাসিনা। তো বলছে যে মাকে হয়তো মৃত্যুদণ্ডই দেবে, রায়ের আগে আমেরিকা থেকে বললেন হাসিনা পুত্র। মানে অনেকগুলো স্টোরি, এতগুলো স্টোরি সাধারণত বাংলাদেশ নিয়ে তারা পজিটিভ হইলে করতো না, কোন একটা হয়তো হুম করতো। কিন্তু এগুলি সবই হচ্ছে আওয়ামী লীগ কেন্দ্রিক। মানে আওয়ামী লীগের নিজস্ব যদি পত্রিকা থাকতো, তাহলে যে সমস্ত শিরোনাম দিয়ে তারা রিপোর্ট করতো, ঠিক সেই কাজগুলি করতেছে আনন্দবাজার। এবং এতে বোঝা যায় যে বাংলাদেশের এই মৃত্যুদণ্ড যেহেতু দিয়ে দিল, এখন ভারত বলবে যে না, যেহেতু ট্রাইব্যুনাল প্রশ্নবিদ্ধ আর মৃত্যুদণ্ড দিচ্ছে, সুতরাং এখন না দেওয়ার বিষয়টাই তারা আরো জোরালো করে একটা ব্যাখ্যা দেবে। যদিও আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে নাকি ভারতের কাছে চেয়েছে যে শেখ হাসিনাকে ফেরতের জন্য। জি কিন্তু আমার ধারণা যে ভারত এটাতে রেসপন্স করবে না, বরং ভারত এখন আহ মানে আওয়ামী লীগের আর বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ হয়তো মানে দেখতে পাবে না বলে তারা আরো রুষ্ট হবে। এবং এখন যে ধরনের আচরণ এই সরকারের সাথে, পরবর্তীতে নির্বাচিত সরকারের সঙ্গে হয়তো একই ধরনের একটি অবস্থা তারা বজায় রাখতে পারে। আমার শঙ্কা হচ্ছে আপাতত ভারত এই রায়ের ফলে খুশি হবে না, ভালো কোনো প্রতিক্রিয়াও দেবে না, এবং বাংলাদেশের অনুরোধ অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কোনো বিবেচনা তারা করবে না, এটা আমার ধারণা। আচ্ছা, আমি এখন শেষ প্রশ্নটা করতে যাচ্ছি যে ইউরোপের অনেক দেশে কিন্তু মৃত্যুদণ্ড তারা দেয় না, তারা মৃত্যুদণ্ডের সাজার বিরোধিতা করে। সেখানে আমাদের একজন সরকার প্রধানের এই মৃত্যুদণ্ড, সাবেক সরকার প্রধানের, এটা ইউরোপিয়ান নেবে কিভাবে নেবে? মানে এখানে দুইটা মত আছে, যেমন আমেরিকার কোন কোন স্টেটসে আছে মৃত্যুদণ্ড, আবার কোন কোন স্টেটসে নাই। ইউরোপের অনেক দেশে নাই, আবার হয়তো কোন কোন দেশে হয়তো আছে, আমি একদম পরিষ্কার না। কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমারা হচ্ছে মৃত্যুদণ্ডের বিপক্ষে থাকে, মানবাধিকার সংগঠনগুলো বিপক্ষে থাকে। তারা তাদের রিয়াকশনটা দেবে, তারা এটাকে সঠিক মনে করবে না, তারা এটার নিন্দা করবে, এটা হবে। কিন্তু বাংলাদেশে যেহেতু অনেকদিন থেকে এই মানে রায়টা চলে এসছে, সুতরাং আমার ধারণা এটাকে নিয়ে খুব একটা আন্তর্জাতিক চাপের মধ্যে পড়বে বাংলাদেশ, সেটা হয়তো না। কিন্তু যেটা হবে সেটা হলো ওই যে জাতিসংঘের ওই কথা অনুযায়ী যে অপরাধী ব্যক্তি হবে, অপরাধী দল হবে না। ফলে দলের অধিকার নিয়ে হয়তো পশ্চিমারা মানে চাপাচাপি করতে পারে, যে এই দলকে আহ, তার রাজনৈতিক অধিকার দিতে হবে, সবার সমাবেশের অধিকার দিতে হবে, মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং তারা যাতে নির্বাচনে পার্টিসিপেট করতে পারে সেই বিষয়টা হয়তো তারা বলতে পারে। এবং ইতিমধ্যে মনে হয় তারা বলছে, কারণ সেদিন দেখলাম যুক্তরাজ্যের একজন মন্ত্রী সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আহ, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। তার মানে জানার জন্য। আমি যে কথাটা বললাম, হয়তো আপনাদের যেখানে আপনি আছেন ওখানে হয়তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, তারেক রহমান সাহেব যে কথা বলেছেন, এটা নিয়ে অনেককে আমি নানা রকম ট্রল করতে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন?
উনি বলেছেন আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন সেই অর্থ দিয়ে গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। মানে এই তুলনাটা না করলে হতে পারতেন, কিন্তু আলু চাষিদের ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের আলু চাষিরা কিন্তু এবার আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা যে অর্থ বিনিয়োগ করে আলু চাষ করেছে প্রতি কেজিতে অথবা মনে, তার কিন্তু 1/3 তারা পাচ্ছে না। আগামীতে হয়তো আলু চাষ করবে না, তখন দাম বেড়ে যাবে। একই কথা উনি বলেছেন কিন্তু যে পেঁয়াজ সংরক্ষণের কথা। আমাদের পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয় শেষ দিকে, সেখানে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না, পেঁয়াজকে টিকিয়ে রাখতে পারি না। এই যে একজন পলিটিক্যাল লিডারের এই যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমিও ওনার বক্তব্যটা প্রথমে পত্রিকা দেখে তারপরে আমি সরাসরি গিয়ে আমি শুনলাম, এবং আমার কাছে খুবই আম, ভালো লেগেছে এই কারণে যে যেই তারেক রহমানকে আমরা স্টুডেন্ট অবস্থায় চিনেছি, ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেই তারেক রহমানকে আমরা জানতাম, আম, তার সাথে অনেকটাই এই বক্তব্য একটু ব্যতিক্রমধর্মী। কারণ ওনার এই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে উনি এখন যে মাটির এবং মানুষের বিষয়টা উনি বোঝার চেষ্টা করছেন, এবং সাধারণ মানুষের মধ্যে আসলে যে আমরা যে এখন জুলাই সনদে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা করছি, তাদের কিন্তু এসব নিয়ে খুব একটা আগ্রহ বা ধারণা অনেকের মধ্যে নাই। বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের কৃষক যারা মূল অর্থনীতিটাকে ধরে রাখছেন, তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোই বেশি ভাবেন। তো সেই জায়গায় এই কথার যথার্থতা রয়েছে যে চাষিদের জন্য এই মুহূর্তে বরং সেই আলু চাষে তাদের যে ক্ষতি হচ্ছে, তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না বা তাদের যে ব্যয়, আমরা অতীতেও দেখেছি অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এরকম গণভোটের মতো আমি বলবো যে একটা অপ্রয়োজনীয় এবং খুবই অপ্রাসঙ্গিক এই অর্থে যে এবং যেই বিষয়ে, কারণ জুলাই সনদ এমন একটা বিষয় যে অনেকে বলছে যে এটা একটা বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা, কারণ হচ্ছে যে 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 প্রশ্নগুলো আসবে না আসবে, তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে। তিনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, যদিও আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ, কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম, অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে, যে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে, আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে, জেন্ডার ভিত্তিক যে ছোটখাটো যে এক ধরনের দূরত্ব আমাদের বিভাজন আছে, আহ, সেগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না। এমনকি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি, কিন্তু তারা যে দল গঠন করলো, তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক বিষয়গুলো, কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দাওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে। একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে, যেটা এই তারেক রহমানের এই বক্তব্য পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে, যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা এই আলোচনা আসছে জি, সেটা। আমি এটাও জিজ্ঞাসা করতাম, এটা জিজ্ঞেস হ্যাঁ, করতাম যে উনি যেরকম কৃষকদের নিয়ে বলেছেন, সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন। আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকেও দেখেছি, ওনারা ইদানিং দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন। এবং ওনাদের দুটো কথা, প্রথমত আমেরিকায় বসে দেখলাম ডক্টর শফিকুর রহমান উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলে পরে নারীদের জন্য 8 ঘন্টা পরিবর্তে 5 ঘন্টা করে দেবেন। এবং এটা দেখলাম যে পরবর্তী সময়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না। আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 ঘন্টা করতে চাচ্ছেন, আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে 5 ঘন্টা করে দেন সময়টা? তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন? ধরো কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে। আবার বিপরীত দিকে এটাও দেখলাম, দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি মানে ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে। তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা, সহানুভূতি অথবা বিশেষ কোনো মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো?
না, একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন। কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা, তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে। যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা, আমি সেটা আসছি সেটা কি। কিন্তু যে কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াত দের সম্পর্কে যেসব প্রোপাগান্ডাগুলো ছিল অতীতে, ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল, এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই, যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী। একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে, রাজাকার বলে ভাগ করছে। আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে, বা সাধারণ মানুষের যে আশঙ্কা। ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক, কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন, নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন, অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপর আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি, তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে। তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয়, অনেকেই চিন্তা করছেন কিভাবে এই কেয়ার ওয়ার্ককে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয়, যেটা উনি বলেছেন যে 5 ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে, আর রাষ্ট্র বাকি 3 ঘন্টার দিবে, আইডিয়াটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি, যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে। তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্য তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না, তারা যেটা বলছে তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিই, যে কে বললো, আমরা যদি আইডিয়াটা নিই, যদি আমরা আইডিয়াটা চিন্তা করি, যেমন তারেক রহমান বললেন যে চাষিদের কথা ভাবতে হবে, যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে। হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরই চাপিয়ে দিচ্ছে কিনা, এটা তো নারীদেরই কাজ না, আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি না। সেটা তখন হয়তো আরো আলোচনা করে পরবর্তীতে বা আমরা আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই, তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি, যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল, রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল, যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি, বা আওয়ামী লীগ নির্বাচনে বা সুষ্ঠু নির্বাচন দেয়নি। তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো, নেমে একটা পরিবর্তন ঘটলো। ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন হলো। অর্থাৎ আমাদের যে এজেন্ডা, আমরা কি পরিবর্তন চাই, সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটলো না। আমি দেখলাম যে দলীয়করণ, বিভাজনের রাজনীতি এখনো চলছে। আমরা আমরা অনেক, এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে দলীয়করণ, আমরা ঘটনার 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আপ, আমরা দলীয় ভিত্তিতে সেট আপগুলো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি। মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন? আমরা আসলে সবসময় ফোকাস করেছি যে কে বলছে, কিন্তু আসলে কি বলছে, কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে। কিন্তু আমরা আসলে কি বলছে এইটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার, কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না। এবং আমরা, এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি আরেকটু পেছনে যাই, যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে যে আমি প্রফেসর নাজমুল করিম, ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক। ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে, বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে, সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নাই, এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না। তো উনি আমাদের যে সমাজ কাঠামো এটা বা স্তরবিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন। তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না, আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তির পরিবর্তন। তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দল কে কোনটা করলো, তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও
আমাদের মধ্যে, তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটাকে আসছে, আমরা সেটা দিয়ে ফোকাস করি। আমরা প্রথমে ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন, ওকে ওয়েদার রাইট অর রং, উনি করছেন এটা রাইট অর রং। কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম, সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম, তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো। যেহেতু এই বিষয়টা ঘটেনি, আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি, এবং শুধু বারবার না, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপভাবে দেখছি। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি, যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে, যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য করেছে, সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি। হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে। আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না, এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না, কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না। এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে আম, আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগে নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না। সুতরাং এটা হবে না। আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয়, গণভোটে জুলাই সনদ উপলক্ষে যদি গণভোট হয়, তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না, তারা না ভোট দিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না। তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না, তার মানে মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না, কারণ আমাদের যে বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে। কিন্তু আরেকটা আপনি বিষয়, ইয়া, জি বলুন। এই দুটো কথা বললেন, কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে আমি পেলাম। প্রথমত আপনি একবার বললেন আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন। এটা কেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো, ছোট করে যদি বলেন। আরেকটা বিষয় হলো, আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা, যেটা আগের চেয়ে কমেনি বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আপনি আপনি পরের প্রশ্নটা আগে যদি বলেন যে আপনি কি দেখে মনে হলো, কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে? আপনি জাস্ট যে রিসেন্টকার বক্তব্যের যে রেফারেন্সটা দিলেন একটু আগে, যে হঠাৎ করে আমাদের আলোচনার প্রেক্ষিতে যে বন্দর লিজ দেওয়ার প্রশ্ন চলে আসলো। আমাদের এই বন্দর লিজের প্রশ্ন, আমরা আমাদের সেন্ট মার্টিন আহ, নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি। আর এখন কিন্তু হুম, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে। এর আগে হুম, আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয় নাই। বিভিন্ন সময় অস্বীকার right, করে আসা হয়েছে বিভিন্নভাবে, হুম, হয়তো বিভিন্ন কৌশলগতভাবে আহ, অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার, কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি, বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি। বুঝতে পেরেছি। সেই জায়গায় এটা আর একদম স্পষ্ট। গণভোটটাকে আপনি অপ্রয়োজনীয় বলছেন কেন? কারণ গণভোট যেটার প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, জুলাইয়ে যারা আন্দোলন করেছেন তাদের কি এই দাবিগুলো ছিল? তাদের তো এই দাবিগুলো ছিল না। তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা সামান্য দাবি ছিল যে কোটা। তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে। যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয়, সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয়, সেটা তারা করবে। কারণ কি, আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন। আচ্ছা, বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি, বাংলাদেশে যত লোক পড়ার কত একটা বিপুল জনগোষ্ঠী, তারা ইভেন পড়তেও পারবে না ওই ডিটেল। আর শুধু হ্যাঁ না। 40% লোক একদম বাংলাদেশে, মানে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী 77.9% লোকের সাক্ষরতা জ্ঞান আছে, স্বাক্ষর জ্ঞান আছে। তার মানে সবাই যে পড়তে, এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না, ধরলাম সবাই পড়তে পারে, তারপরে 22% মানুষ লিখতেও জানে না, স্বাক্ষর দিতে পারে না, পড়তে পারে না। তো আর ভোটাররা তো আর একই না। আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সনদে যা যা বলা হয়েছে, যে উচ্চ কক্ষ বুঝবে। নিম্ন কক্ষ বা এই যে পরিবর্তনগুলো, তারা এগুলো কতটা বুঝবে? আমরা যখন এই বিষয়ে
আলোচনা করতে আসি, আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে সংবিধানের কোন ধারায়, যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে 58 ধারা 2 ধারা, এই ধারাগুলো চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ বা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ, আমাকে দেখতে হয়েছে। তার মানে কি এই 6 মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নিবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর আমার জন্য? আপনার কাছে মনে হয়, যেমন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পরে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি। হ্যাঁ, যে ওই ধারাটা প্রতিস্থাপন হবে, ওইটা আবার খুঁজে বাই করো, এবং ওইটা আবার খুঁজে বাই করতে হবে মানে বর্তমানে যে সংবিধান আছে ওটা থেকে। তো ওই হ্যাঁ সংবিধানের কপি নিয়ে আসো, আইনে ওটা খুঁজো, তারপর দেখো কোনটা। এখন এগুলি করতে করতে বরং ভুলে যাই আমি যদি কি খুঁজতেছিলাম, ভুলে যাই। তোমার এটা টোটালি একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হয়েছে। এবং এবং এই এগুলি সনদের হয় মধ্যে কেন, আপনি একবার উপরে সেটাকে যাবেন। জটিল করলে যেটা হয় যে কারোর যদি কোনো মতলব থাকে তাহলে সেই মতলবটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ সেইটা সেই সুযোগটা আছে। আর সবচেয়ে বড় কথা এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি। আর এই পরিবর্তনটা তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল, একটা বিপ্লব, যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল, আমার কিছু চাওয়া ছিল, আমাদের দাবি দেওয়া ছিল, আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম, তার আলোকে পরিবর্তনটা ঘটেছে। জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল বা অন্যান্য দলগুলো দাবি করেছে, কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে, এই পরিবর্তনটা আনবে। তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? এখন বড় বড় জোর এই সরকারের দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া। এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বিভিন্ন জায়গার কাঠামো পরিবর্তন করতে হবে, যে আগের সরকার যে তাদের যে সেট আপ করে গেছে সেই সেট আপ চেঞ্জ করতে হবে। তাহলে আপনি সেট আপ চেঞ্জ করে কি করলেন? আপনার নতুন সরকার সেট না, আপ চেঞ্জ করে তারাও তো আপনি সেই। যেটা বললেন, এই সরকার তো নির্বাচন দিচ্ছে আগের পদ্ধতিতে, তাও তো চেঞ্জ করে করতেছে না। না, নির্বাচন পদ্ধতি তো চেঞ্জ করছেও না, কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে, আর আগের পদ্ধতিতে দিচ্ছে। আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগের কেউ নাই। সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাদই তো নির্বাচন হচ্ছে, তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন? এই সরকারের আওয়ামী লীগ যে নির্বাচনগুলো করেছে সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের একপাক্ষিক নির্বাচন করেছে, কিন্তু এখন তো আওয়ামী লীগ সিনেই নাই। তাহলে তো তাড়াতাড়ি নির্বাচন করবে, তারপরেও কেন এই সনদের এত কিছু করতে হবে, এত সংস্কার করতে হবে? কারণ আমার তো আওয়ামী লীগকে আমি পাশে রেখেই দিয়েছি। সুতরাং এখন যারা যারা আসবে আমরাই করব, তা আমরা আমাদের মধ্যে আবার এত নিরপেক্ষতার ভয় আসছে কেন? এবং আমরা আমরা যেই দাবিতে যেই যেই ভয়ে আশঙ্কায় আমরা বললাম যে না আমার পুরো প্রশাসন ঢেলে সাজাতে হবে, আমার মাঠ প্রশাসন ঢেলে সাজাতে হবে, কারণ আগের সরকারের লোকজন সেখানে বসা আছে। তাহলে ঢেলে সাজিয়ে আমি কাদেরকে বসালাম? এক জায়গায় জামায়াতের লোক, এক জায়গায় বিএনপির লোক, Right, এক জায়গায় আমার right. এনসিপির সাজেস্টেড লোক। অনেকে বলে যে এনসিপি বিভিন্ন সময়ে তাদের লোক তার আগে ছিল না, এখন নতুন নতুন লোক যুক্ত হয়ে তাদেরকে বিভিন্নভাবে তারা হয়তো কেউ টাকা পয়সা দিয়ে তাদের সাথে যুক্ত হচ্ছে, এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন বদলির বাণিজ্যের কথাও আমরা খবরে পেয়েছি। তো সুতরাং সেই আমার লোক তার লোক আমার লোক অর্থাৎ সেটাই তো হয়েছে। তাহলে আমার মৌলিক পরিবর্তনটা কি হলো? আর যদি কিছু না। সেটাই হয় তাহলে আমার এখন নির্বাচন তো আমি নির্ভয় দিয়ে দেওয়া দরকার, যে ওকে আমার আওয়ামী লীগ নিয়ে শুধু ভয়, Right. আওয়ামী লীগ মাঠেই নেই, আমরাই ক্ষমতায় আসবো। তাহলে তার এত পরিবর্তনের তো দরকার নেই, শুধু সে তো 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল। সে উচিত ছিল যে প্রথম